তারেক রহমান ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের অর্থ পাচার করা প্রমাণ হলে মামলা, বলছে দুদক। আইনি প্রক্রিয়া ব্যর্থ হয়ে অন্য পথে হাঁটছে সরকার, মন্তব্য তার আইনজীবীর। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি, হতাশার কিছু নেই, বললেন মির্জা ফখরুল। বেগম জিয়া অসুস্থ হলেও মনোবল অটুট বলে দাবি। নুসরাত হত্যার আসামিদের জবানবন্দিতে নাম এলেও ধরাছোঁয়ার বাইরে রুহুল আমিন, অবিলম্বে গ্রেফতার দাবি। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বাতিল। রাজধানীতে অসহ্য গরমে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক, বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। এবং রমজান মাস সামনে রেখে ঢাকার সবজির বাজার চড়া, মাছ মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে, অসহায় ক্রেতা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ব্রিটেনে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের জব্দ করা 3টি ব্যাংক হিসাবে টাকা পাচার করা হয়েছে এমনটা প্রমাণ হলে তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। অন্যদিকে এ অর্থ চূড়ান্তভাবে পেতে আদালতের নির্দেশেই যথেষ্ট নয়, আইনি প্রক্রিয়া গতিশীল করতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের বিচার প্রক্রিয়া আর দেন দরবার শেষে 2012 সালের নভেম্বরে প্রথমবারের মতো আরাফাত রহমান কোকোর ব্যাংক হিসাবে পাচার হওয়া প্রায় 20.5 লাখ সিঙ্গাপুরি ডলার ফেরত আনে দুর্নীতি দমন কমিশন। পরের বছর জানুয়ারিতে ওই টাকার লভ্যাংশ 23,800 সিঙ্গাপুরি ডলার ফেরত পায় বাংলাদেশ। এবার যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংকে বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের 3টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে ব্রিটেনের এফআইইউ। 3টি অ্যাকাউন্টে প্রায় 60,000 পাউন্ড বাংলাদেশ থেকে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ টাকা বাংলাদেশের তত্ত্বাবধানে আনতে অর্থ পাচার আইনে বাংলাদেশের আদালতের আদেশ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সির মাধ্যমে পৌঁছানো হবে স্যান্টান্ডার ব্যাংকের সিইওর কাছে। এছাড়া এ টাকা পাচারকৃত প্রমাণিত হলে ফেরত আনার প্রক্রিয়ায় ভূমিকা নেবেন দুদেশের অ্যাটর্নি জেনারেল। আদালত দেশে বা দেশের বাইরে অবস্থিত মানি লন্ডারিং সম্পৃক্ত যদি কোনো টাকা থাকে সেটা ফ্রিজে আদেশ দিতে পারে। এই আদালত বলতে বোঝাচ্ছে মহানগর সিনিয়র স্পেশাল জাজ। ইনকোয়ারি শেষ হওয়ার পর্যন্ত সিজ থাকবে। ইনকোয়ারি শেষ হয়ে গিয়ে যদি প্রাইম অফিসে দুদক মনে করে যে এখানে তথ্যপত্র আছে মানি লন্ডারিং এর, তখন রেগুলার কেস হবে। কেস হলে তখন ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশনে চার্জশিট যদি হয় তখন আদালতে যাবে। আদালত যদি রায় দেয় এটা মানি লন্ডারিং এর মামলা, তখন আমরা এই টাকাটা উদ্ধারের জন্য প্রসিড করতে পারবো। আদালতের রায় ছেড়ে এটা সম্ভব না। অর্থনীতিবিদ ইব্রাহিম খালিদ বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আর আইনি প্রক্রিয়া গতিশীল হলে দ্রুত এই টাকা ফেরত আনা সম্ভব। আমরা কোঅপারেট না করলে আমার দেশ থেকে একটা টাকাও নিতে পারবে না কেউ, একইভাবে আমরাও পারবো না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বৈদেশিক বিভিন্ন জায়গায় যে টাকা, সেটা আনার সবচেয়ে বড় অসুবিধা চিহ্নিতকরণ এর অসুবিধা। এইটির জন্য বাংলাদেশ ব্যাংকে একটি টিম কাজ করে, তাদের দায়িত্ব এটি করা। তারেক রহমানের ক্ষেত্রে খুব বেশি বিলম্ব হবে বলে মনে হয় না। এই কারণেই এই ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে। এর আগে অর্থ পাচার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হংকং এর অ্যাকাউন্টে 16 মিলিয়ন হংকং ডলার হাইকোর্টের আদেশে ফ্রিজ করা হয়। বিচারিক আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফের আপিল করেন রাষ্ট্রপক্ষ। বর্তমানে তা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার কোনো ক্ষমতা সরকার ও দুদকের নেই, তাই তারা ভিন্ন পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুপুরে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক স্ট্যান্ডবাজির জন্য সরকার এসব করছে। স্ট্যাটাসে উনি আছেন, সরকারের মুরুদ নাই, আইনগত ক্ষমতাও নাই আনার জন্য তাকে, কারণ তার বিরুদ্ধে যত মামলা সাজা হয়েছে সবই রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা। ঢাকা জজ কোর্টে দুদকে দরখাস্ত দিল, অর্ডার দিয়ে দিল, হ্যাঁ, ওটা কার্যকরী কীভাবে করবে? আর তারেক রহমানের এরকম কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এত টাকা নাইও ভাই। সরকারের পক্ষে দুদক আদালতে দরখাস্ত দিয়ে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করার জন্য, আর কিছুই না। আর এখানেও দরখাস্ত দিয়েছে, ওখানে কোনো আদালত কোনো কিছু করেনি। বিদেশে মানি লন্ডারিং এর বিষয়ে তথ্য প্রদানে অনেক দেশের বাণিজ্যিক ব্যাংক আগ্রহী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। দুপুরে রাজধানীর রেডিসন হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানি লন্ডারিংয়ের বিষয়ে বিভিন্ন সময়ে পারস্পরিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। ধনিক দেশগুলো আমাদের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করে যাতে মানি লন্ডারিং না হয়। আর কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যে অনেক সময় আমাদের এই মানি লন্ডারার যারা তারা তাদের দেশে ব্যাংকে টাকা রাখে এবং সেই তথ্য তারা আমাদের দিতে চান না। আপনার সুইস ব্যাংকের কথাই বলেন না কেন, একদিকে ওরা বলেন যে আপনারা মানি লন্ডারিং যেগুলো হয় এগুলো উপরে খড়গ হাতে দেবে, আবার অন্যদিকে তারা স্কোপ তৈরি করে দেন। তা আমরা আশা করব এই মানি লন্ডারিং ক্ষেত্রেও তারা যাতে আমাদের সাহায্য করে। আমরা বিভিন্ন চুক্তিবদ্ধ হয়েছি এইসব ব্যাপারে যাতে একসাথে কাজ করতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। দুপুরে কারওয়ান বাজারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। আদালত দেশের নির্দেশ যেটা দিয়েছে এটা আমরা সরাসরি ফরেন মিনিস্ট্রির আন্ডারে থেকে তারা আমরা সরাসরি জানিয়ে দেব। এর প্রসিডিউরটা এইরকমই, পুলিশের কিছু প্রসঙ্গ আসলে, অপরাধের কোনো প্রসঙ্গ আসলে সেটা ইন্টারপোলের মাধ্যমে যায়, আর ব্যাংক জব্দের এটা আমরা সরাসরি আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে এটা পাঠিয়ে দেওয়া। আমাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে চীন এটাই বলেছেন তারা সর্বাত্মক সহযোগিতা করবে মায়ানমারের সঙ্গে এই সমস্যাটা যাতে আর্লি সমাধান হয়। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি এমন মন্তব্য করে জনগণকে সঙ্গে নিয়ে বেগম জিয়াকে মুক্ত করার প্রত্যয় জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলেন, বিএনপি জনগণের দল, এই দল নিয়ে হতাশার কিছু নেই। রাজধানীতে বেগম জিয়ার জীবনী ভিত্তিক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তারা। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর গ্রন্থের পাঠ উন্মোচন করেন বিএনপির শীর্ষ নেতারা। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই বেগম জিয়াকে কারাগারে রাখা হয়েছে। দলের নেতৃত্ব ও নেতাদের একাগ্রতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। আমরা যদি তার পাশাপাশি আপোষহীন না হতে পারি, আমাদের কর্মীরা যদি খালেদা জিয়ার ইশারা না বুঝে, তাহলেই তো সরকারের পক্ষ থেকে এই প্রেরণ নামক শব্দটি আমাদের সামনে এসে উঠে ঝুঁকি মারে। নেতাদের হাত পা বেঁধে দিলে কখনো সংগ্রাম হয় না। আমাদের এই সামনে যে নেতা বসে আছেন তাদেরকে আমাদের বিশ্বাস করা প্রয়োজন। আমার মতে ইনাদেরকে ক্ষমতা দেন আমাদের এই নেতৃবর্গ যারা আছেন, এবং তারাই দায়িত্ব নেন কী করে আন্দোলনটা করা যাবে। লন্ডন নিউ ইয়র্কের নির্দেশনা নাই, এখানকার স্থানীয় নির্দেশনায় দেশ করবে, দেশে আন্দোলন হবে। দলীয় সিদ্ধান্তেই বিএনপির নির্বাচিত কেউ সংসদে যাবেন না বলে জানান এই শীর্ষ নেতা। নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, এবং এটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সামনে বসে আমরা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আজকে একটা অস্বাভাবিক অবস্থায় দেশ চলছে, এই অস্বাভাবিক অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এদিকে দলীয় মহাসচিব বলেন, শেষ হয়ে যায়নি তার দল। হতাশার কথা শুনতে চাই না, বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। যারা বলেন যে বিএনপি নিঃশেষ হয়ে গেছে, আমি কোনোদিনই তাদের সঙ্গে একমত নই। বিএনপি প্রতিটি সংকটের মুহূর্তে উঠে দাঁড়িয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে গণতন্ত্রকে, দেশ ও মাতাকে, দেশ ও নেত্রীকে আমাদেরকে আজকে মুক্ত করতে হবে। কঠিন সময় পার করে বিএনপি এখন শক্তিশালী দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন দলটির শীর্ষ নেতারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তার শাস্তি হয়েছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খালেদা জিয়াকে এতিমের টাকা চুরি করার জন্য নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে। সেই নিম্ন আদালতের শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্ট আপিল করেছিলেন, সেইখানে 5 বছর থেকে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তাহলে এইখানে সরকারের কোন হস্তক্ষেপ দেখা গেল এটা আমি খুঁজে পাই না। আর আইনের শাসন দেশে আছে বলেই এই সব দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়া হয়। বেগম জিয়ার মুক্তির বিষয়ে সরকার কোনো চাপে নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর শিল্পকলা একাডেমিতে সকালে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন,
বেগম জিয়া প্যারোলে মুক্তি চাইলে সরকার তা বিবেচনা করবে। বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক দণ্ডিত হয়ে তিনি শাস্তি ভোগ করছেন, কারাগারে আছেন, এবং তাকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে আদালতের মাধ্যমে। তিনি যদি জামিন পান তাহলে তিনি মুক্তি পেতে পারেন। আর প্যারোলের বিষয়টি হচ্ছে সেটি একমাত্র যিনি বন্দী তিনি যদি চান তাহলেই শুধুমাত্র সরকার সেটি বিবেচনা করার সুযোগ থাকে। কাউকে তো জোর করে প্যারোল দিতে পারে না। বিএনপি নেতারা কেন যে এই সমস্ত অবান্তর কথাগুলো বলছেন সেটি আমার বোধগম্য নয়। ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ তার ১.৫ যুগের অপকর্মের সাম্রাজ্য সুরক্ষায় ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সহসভাপতি হিসেবে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনকে নিয়ে আসেন গত বছর। সিরাজ গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে যে মিছিল বের হয় এর নেপথ্যে ছিলেন সহসভাপতি। গত ২৭ মার্চ নুসরাতের মা বিচার চাইতে গেলে অধ্যক্ষ নিজেকে রক্ষায় সহসভাপতির মাধ্যমেই পুলিশ ডেকে থানায় পাঠিয়ে মানসিকভাবে নির্যাতন করে নুসরাতকে। ফোনালাপ ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রুহুল আমিনের নাম উঠে এলেও অজ্ঞাত কারণে তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। এদিকে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির বাতিল করে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আরবি বিশ্ববিদ্যালয়। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ২০০১ সালের ১ জুন অভিজ্ঞতার জাল সনদ দিয়ে উপাধ্যক্ষ হিসেবে যোগদানের মধ্য দিয়ে সিরাজের শুরু হয় ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অপকর্মের পথ চলা। জামায়াতের রোকন থেকে ২০১৬ সালে বহিষ্কৃত হলেও সব আমলেই তার অপকর্ম অব্যাহত রাখেন আজ্ঞাবহ ম্যানেজিং কমিটির মাধ্যমে। অধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দৌলা পূর্বে সেই জামাত ইসলাম করতেন, যে সময় বিএনপি ক্ষমতা ছিল তখনও তিনি বিএনপি করতেন, পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছেন আওয়ামী লীগে যোগদান করেছেন। তার উপকর্ম সুরক্ষার জন্য সরকার দল সমর্থন করে। গত বছরের সেপ্টেম্বরে রুহুল আমিন সহসভাপতি হবার পর অধ্যক্ষের অপকর্ম বেড়ে যায়। যৌন নিপীড়নের বিচার চাওয়ায় গত অক্টোবরে এক ছাত্রীর পরিবারকে হয়রানির মুখে পড়তে হয়, আর প্রতিবাদ করায় প্রাণ দিতে হয় নুসরাতকে। শিক্ষক নেতার দাবি, রুহুল আমিনের প্রশ্রয়ে অধ্যক্ষ সিরাজের পক্ষে ২৮ মার্চ নুসরাতের খুনের অন্যতম আসামি নুরুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। ম্যানেজিং কমিটির উদ্যোগে যখন মিছিল হয়, এখানেই যদি আশ্রয় প্রশ্রয় না দিতেন, উৎসাহিত না করতেন, তাহলে কোনো অবস্থায় এই মেয়েটির হত্যাকাণ্ড পর্যন্ত পরিণাম ফলের দিকে যেতে হতো না। রুহুল আমিন অবশ্যই দলকে ব্যবহার করে, রাজনৈতিক শক্তিটাকে ব্যবহার করে সিরাজুল্লাহকে সে অপকর্মের কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। সে আলোকে সিরাজুল্লাহ গং এই জঘন্য অপকর্ম করেছেন। নুসরাত হত্যা মামলার আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের আদালতের স্বীকারোক্তিতেও উঠে আসে রুহুল আমিনের নাম। শিক্ষাবিদের মতে ঘটনার পারিপার্শ্বিকতায় রুহুল আমিনকে গ্রেফতার করা দরকার। ওনার জানা মতে এই ঘটনাটা ঘটেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাকে এখনো কেন অ্যারেস্ট করছেন না? আমার তো মনে হয় এই সময়টা চলে এসছে ওনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করার। তাহলে এর সাথে আরও কারা জড়িত আছে কিনা আমাদের নিরাপত্তার জন্যই এটি প্রয়োজন। তবে সহসভাপতি রুহুল আমিনের দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যে বক্তব্যটা তারা দিয়েছে যে আমার সাথে কথা হয়েছে, সেটা আমি জানি না। পলাই যাবে এরকমের তো কোনো ইয়া নেই, এরকমের সিচুয়েশন তো নাই। আর পলাই যাব আমি একথা কেন বলুন? যে এখন যেটা হইতেছে আমি মনে করি যে কি সেটা তো ষড়যন্ত্র। নুসরাত হত্যা মামলার ঘটনায় এই পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। এদের মধ্যে এজাহারভুক্ত ৮ জনই গ্রেফতার হয়েছে। আদালতে স্বীকারোক্তি দিয়েছে ৪ জন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। এদিকে নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনের বিষয়ে অনুসন্ধানে নেমেছে সিআইডি। সময় সংবাদে আরও থাকছে। ৩ হাত ঘুরে উন্নত বিশ্বে যাচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা, পরিকল্পনায় ঘাটতির অভিযোগ বিদেশি ক্রেতাদের। অসহ্য গরম আর নিরাপদ পানির অভাবে রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্তের ৩০% শিশু হলেও বেশিরভাগই বয়স্ক রোগী। সমস্যা সমাধানে পানির বিশুদ্ধতা নিশ্চিত হয়েই পান করার পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি শরীরে দ্রুত পানি শূন্যতার ডায়রিয়ার লক্ষণ দেখা দিলেই রোগীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান চিকিৎসকদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট।
রাজধানীতে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ায় আইসিডিডিআরবিতে টানানো হয়েছে অস্থায়ী তাঁবু। গত 3 দিনেই গড়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 900। তবে এবার গরমের শুরুতেই প্রকোপ বাড়ায় আক্রান্তের 35% এসেছে তীব্র ডায়রিয়া নিয়ে। শারীরিক অবস্থা এত পরিমাণে খারাপ হয়েছিল যে আমি আসলে যে এখানে এসে দাঁড়াবো সে শক্তি আমার ছিল না। বড় ভাইকে বাসায় আসার পরে ফুটানো পানি বাবা খায় নাই, এই কারণে এই সমস্যাটা হয়েছে। আমাদের কোম্পানিটা 6-7 জনের অবস্থা দাঁড়িয়ে হয়েছে। গরমে পিপাসার্ত মানুষের পানির চাহিদা বাড়লেও বিশুদ্ধ পানির সরবরাহ বাড়ে না সেইভাবে। প্রয়োজন মেটাতে নিরাপদ অনিরাপদ বাছবিচার না করায় পানিবাহিত এই রোগে সহজেই ধরাশায়ী হন রোগীরা। বাসা থেকে যেটুকু পানি নিয়ে আসছিলাম ওটুকু শেষ, তো এখন ইনস্ট্যান্ট যে পানিটা খাবো এটা তো এখানে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সবটা তো আমি জাজ করতে পারবো না কোনটা বিশুদ্ধ কোনটা খারাপ। এখন বাঁচার জন্য তো দোকান থেকে কিছু কিনা হলে খাইতে হবে। পানির পিপাসা পাইলে যখন সামনে যেই পানিগুলো পাই নিরাপদ না হলে ওইগুলোই খাই। চিকিৎসকরা বলছেন গরমে ডায়রিয়ার ব্যাকটেরিয়ার প্রজনন বেড়ে যায় ব্যাপকভাবে। তাই এ সময় পচা বাসি খাবার পরিহার, ফুটানো পানি পান ও বেশি বেশি হাত ধোয়ার পরামর্শ চিকিৎসকদের। ছোট বাচ্চাদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত এবং বিশুদ্ধ পানি খুঁজে সেটা পান করা উচিত বা ব্যবহার করা উচিত। তো এটা ছাড়া আর কোনো বিকল্প নাই। বাসি পচা যে খাওয়াগুলো আছে সেই খাওয়াগুলো কোনোভাবেই খাওয়া যাবে না এবং খাওয়া তৈরির ক্ষেত্রে বিভিন্ন রেস্টুরেন্ট সহ বিভিন্ন জায়গায় তৈরির ক্ষেত্রে তারা যেন প্রপারলি হাইজিন মেনটেন করে, কারণ এটা যেহেতু মুখ এবং বায়ুপথের যে জীবাণুগুলো সেগুলো দিয়ে সংক্রমিত হয়। আইসিডিডিআরবিতে ভর্তি হওয়া 65 থেকে 70% বয়স্ক রোগী। কাজের কারণে বাইরে থাকা যাদের অধিকাংশই নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছেন। গরমের এই সময়ে তাই প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ পানি সঙ্গে নিয়ে বাইরে বের হবার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ নিয়ে বাড়ছে সচেতনতা। প্লাস্টিক ও কাঠ ব্যবহারের পরিবর্তে পরিবেশ বান্ধব উপাদান ব্যবহারের দিকে ঝুঁকছে বিশ্ববাসী। আর এক্ষেত্রে বড় উপাদান হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। বিশ্বজুড়ে পাটের চাহিদা ক্রমবর্ধমান হলেও নানা জটিলতার কারণে 3 হাত ঘুরে বাংলার পাট যাচ্ছে উন্নত বিশ্বে। ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন পাট চাষিরা। যদিও পাট চাষিদের জন্য আশার কথা শোনাচ্ছেন কর্তৃপক্ষ। বাংলাদেশের পাটের সমস্যা ও সম্ভাবনা নিয়ে পারমিতা হিমের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। Because of the Holy Bakery attack. But then I came back to Bangladesh. কুয়েন্টিন ম্যাটিয়েস যে প্রতিষ্ঠানে পাট নিয়ে কাজ করছেন, ফ্রান্সের সে প্রতিষ্ঠানের নাম গোল্ড অফ বাংলাদেশ। বাংলাদেশের পাটকে তারা গোল্ড বা সোনা মনে করছেন, কেননা এর রয়েছে অমিত সম্ভাবনা। I believe in the fact that আমি মনে করি পরিবেশ দূষণ কমাতে পাট এমন একটি অমূল্য সম্পদ যেটি থেকে অনেক কিছু তৈরি করা সম্ভব। এমন সম্পদ যাদের আছে তারা একে সঠিকভাবে কাজে লাগালে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব। or whether it be plastic waste or নেটআপ ফাইবার নামে এই প্রতিষ্ঠানে ফ্লেক্স এবং পাট থেকে ইউরোপের অধিকাংশ গাড়ির অভ্যন্তরীণ অংশ তৈরি হয়। তবে পাটকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা, কেননা এটি ফ্লেক্সের চেয়ে সস্তা ও ওজনেও হালকা। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বললেন, বাংলাদেশের পাট তারা কিনছেন বেলজিয়ামের একটি কোম্পানি থেকে। বেলজিয়ামের সে কোম্পানি পাট কিনে থাকে ভারতীয় কোম্পানি থেকে। যে বিষয়টির দিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেই সেটা হলো পাটের নিরবচ্ছিন্ন সরবরাহ ও গুণাগুণ। এটি নিশ্চিত করার জন্যই আমরা বিদেশি কোম্পানি থেকে বাংলাদেশের পাট কিনছি। পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের পাট চাষিরা। পাটের বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য খুব বেশি। কৃষক আর ক্রেতার মাঝখানে বেশি লোক থাকলে কৃষক তো ন্যায্য মূল্য বঞ্চিত হবেই। পাটের বাজারের পুরো নেটওয়ার্ক ঢেলে সাজাতে হবে। দেখেন, পাট খাতে যে ধরনের বড় লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে আগানো দরকার, বাংলাদেশের সেখানে বিশাল ঘাটতি রয়েছে। ফ্রান্সের নরম্যান্ডির এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে পাট থেকে ইউরোপের সমস্ত গাড়ির ভেতরের যন্ত্রাংশগুলো। এই ফ্যাক্টরির প্রধান নির্বাহী বলেছেন, বাংলাদেশ যদি সরকার এবং কৃষকদের মধ্যে সমঝোতা আরও বাড়াতে পারে এবং পাট শিল্পে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে পারে, তাহলে নতুন দিগন্ত দেখবে বাংলাদেশের পাট শিল্প। পাটের গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের বাধাগুলো কি? পার ডে যদি 20 টন যদি প্রোডাকশন ক্যাপাসিটি হয়, সেখানে মিনিমাম 4 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার সেখানে থাকতে হবে, গ্র্যাজুয়েট। সেই সংখ্যা অনুপাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে হবে,
হোল খোঁজ নিয়ে দেখেন জুট সেক্টরে তাদের সুযোগ সুবিধা বা স্যালারি এত কম দেওয়া হয় যার কারণে সেখানে কেউ থাকতে চায় না। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাপী পাটের ক্রমবর্ধমান চাহিদা সম্পর্কে তারা অবগত রয়েছেন। কাঁচা পাট আমরা রপ্তানি করতে চাই না, কারণ নতুন নতুন উদ্ভাবনীমূলক প্রকল্পগুলি যখন বাস্তবায়ন শুরু হবে, কমার্শিয়াল প্রোডাকশনে যাবে, তখন আমাদের লোকাল পাট ডিমান্ড অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমি পারমিতাহীন, সময় টেলিভিশন। রমজান মাস সামনে রেখে রাজধানীর সবজির বাজার চড়া, তবে বিক্রেতাদের যুক্তি ঘন ঘন বৃষ্টিতে নষ্ট হয়েছে সবজি ক্ষেত। আবার কোনো কোনো বিক্রেতার দাবি বাড়েনি, বরং কমতির দিকে সবজির বাজার। মাছের সরবরাহ কম, তাই দাম বেশি। আর শবে বরাত সামনে রেখে খাসির মাংসের দাম বেড়েছে। রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে রিপোর্ট করছেন কামরুল হাসান সবুজ। দেখে বোঝার উপায় নাই সবজির ঘাটতি রয়েছে বাজারে, তবুও দাম বাড়তি। কারণ হিসেবে চাহিদা যোগানের হেরফেরকেই সামনে টানলেন বিক্রেতারা। আবার অনেক দোকানে শোনা গেল দাম বরং কিছুটা কমেছে গেল সপ্তাহের তুলনায়। কাঁকরোল 120 টাকা কেজি, সিম 60 টাকা কেজি, করলা হয়েছে 70 টাকা কেজি, মরিচ 80 টাকা কেজি। সবকিছুর দামে 10 থেকে 20 টাকা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটু কম। সবজির দাম গত সপ্তাহে এই সপ্তাহে একটু বেশি। আরো লাউ মনে করেন যে গত সপ্তাহ ছিল 60 টাকা, এই সপ্তাহ 70-80 টাকা। পটল 50 টাকা। দাম নিয়ে বিক্রেতাদের নানা মত থাকলেও সকাল সকাল বাজারে এসে নিরুপায় হওয়ার কথা জানালেন ক্রেতারা। দামাদামি করতে হয়, যেটা আসলে খুব একটা ভালো লাগে না। আমরা যারা ক্রেতা বাজারে আসলে অসহায় হয়, আমাদের কিছু করার থাকে না, নিতেই হবে। সরবরাহ কমের দাবি করে দাম বাড়তির কথা জানালেন মাছ বিক্রেতারা। এখানেও অসহায় ক্রেতা। আগে থেকে 20-30 টাকা বেশি দেখা গেছে, কোনো কোনো আছে 50 টাকা বেশি। রুই মাছ 250 টাকা কেজি বিক্রি হচ্ছে, গ্লাস কাপ 220 টাকা, পাবদা 450 টাকা। মাছের বাজারের যে অবস্থা, এটা আসলে মানুষের নাগালের বাইরে অনেকটা। আর মাংসের বাজারে পহেলা বৈশাখের আগ থেকে কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম। 650 হলো বকরি, খাসির গোশত হলো 780 টাকা। এই 50 টাকা এদিকে 10 টাকা কমে এই সপ্তাহে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রমজান সামনে রেখে বাড়তে শুরু করেছে চট্টগ্রামের ফিশারি ঘাটে সব ধরনের মাছের দাম। সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বাজারে রূপালী ইলিশের দাম একটু বেশি। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। ভোর থেকে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার ফিশারি ঘাট। এখানে প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত, মৃগেল বিক্রি হচ্ছে 130 থেকে 180 টাকা, আর কাতল 150 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা, আর রূপচাঁদা বিক্রি হচ্ছে মানভেদে 400 থেকে 900 টাকা পর্যন্ত। গলদা চিংড়ি 20-22 দানা চলতেছে 500 টাকা, 550 টাকা। তারপর আপনার এই ধরেন 18-16 এগুলো চলতেছে 600, 650। তারপর আরও মনে করেন 10-12 মনে করেন 800, 850। শিং মাছগুলো বিক্রি করতেছি 500 টাকা কেজি, 450 টাকা কেজি। গলদা চিংড়ি 450, 550, 700। এদিকে বঙ্গোপসাগরে ধীরে ধীরে পড়তে শুরু করেছে জেলেদের জালে রূপালী ইলিশ। এই ফিশের ঘাটে প্রতি কেজি ইলিশ মানভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 800 টাকা পর্যন্ত। ইলিশ ধরেন 300 গ্রামের, 400 গ্রামের, এগুলা 400, 450। তারপরে ইলিশ যেগুলা 500, 600 এগুলো আপনার 500, 550 রেট পড়তেছে। আর যেগুলো 700, 800 গ্রাম ইলিশ পড়তেছে, ওগুলোর রেট পড়ে আপনার 700 থেকে 800। রমজান উপলক্ষে কিন্তু মাছের দাম বাড়বে না, আশা করি মাছের দাম স্থিতিশীল থাকবে, যেহেতু রমজানে প্রচন্ড মাছের চাপ থাকবে। ইলিশ আছে বছর ইলিশ হবে ইনশাল্লাহ, যদি মৌসুম যদি ভালো থাকে। চট্টগ্রামের এই ফিশারি ঘাটে প্রতিদিন 100 থেকে 150 টন মাছ বিক্রি হয়, যার বাজার মূল্য প্রায় 10 থেকে 15 কোটি টাকা। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। বগুড়া ও গাজীপুরে গুলিতে 2 জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি নিহতরা চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ী, আর মারা গেছে বন্দুকযুদ্ধে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়া সদর উপজেলার ধরমপুর এলাকায় একদল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে স্বর্গ নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে সেখানে তার মৃত্যু হয়। র্যাব জানায়, ভোরে গাজীপুরের শালনা এলাকায় অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্র ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশালে নিজ বাড়ি থেকে এক দলিল লেখকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শ্যালককে আটক করা হয়েছে। তবে নিহতের স্ত্রীর দাবি, ছোট ভাইয়ের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শুক্রবার ভোরে বরিশাল সদর উপজেলার বুখাইনগর গ্রামে নিজ বাসায় রেজাউল করিম রিয়াজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা কার্যক্রম 999 জানায়। পরে স্থানীয় থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও শ্যালককে আটক করা হয়। তবে নিহতের স্ত্রীর দাবি, রিয়াজের ছোট ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে। আমার বোনাই বাসা ছাড়তে গেছে তার ছোট ভাইরে, এই কইছে দেখে গালাগালি করছে, দাউলে অনেক লড়ালড়ি করছে। রাত্রবেলা তার ছোট ভাই বাসায় যাইয়া, ঠিক আছে, মানে তদন্ত করে বের করছে যে তাকে বেহুশ করে কোপানো হয়েছে। ছোট ভাই হ্যাঁ 5-6 বছর কথা কইতে দেরে না, 1 মাস হ্যাঁ ঘরে আটকাই রাখছে। আমি কি আমার ভাই কেমন কথা কোন আমার স্বামী। ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ। চরমনা ইউনিয়নের বুখাইনগর গ্রামের এক লোককে হত্যা করা হয়েছে। ওই জায়গা থেকে আমাদের তার ভাই এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তদন্ত চলতেছে, তদন্ত পরে এটা বলা যাবে। দলিল লেখক রেজাউল করিমের সঙ্গে 4 বছর আগে বিয়ে হয় লিজার। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। মানিকগঞ্জে মা মেয়েকে ধর্ষণ মামলার আসামি ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে আতঙ্কে দিন কাটছে নির্যাতিতা মা ও মেয়ের। অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। এদিকে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জেলা প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওরে ধর্ষণ মামলায় অভিযুক্ত ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলী গ্রেফতার না হওয়ায় আতঙ্কে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন নির্যাতিতা মা ও মেয়ে। প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা। খুব কষ্টের ভিতরে আছি, এখনো আলীকে আসামিকে ধরা হয়নি। আমরা একা থাকি, 2 মাই যে এরা আমাকে রাত্রে বাইরে বেড়াইতে তো ভয় লাগে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা প্রযুক্তিও ব্যবহার করতেছি ইতিমধ্যে, আশা করি শর্ট টাইমের মধ্যে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। আর ঘটনায় জড়িত থাকার সত্যতা পেলে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। সত্যি সত্যি যদি সে অভিযুক্ত হয়ে থাকে বা এটা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে শুক্রবার সকালে ঘিওর উপজেলায় মানববন্ধন থেকে দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। প্রশাসন কি করে, আমরা তো এখন ন্যায্য বিচার পাইতাছি না, আমরা দ্রুত ন্যায্য বিচার চাই। ওর সাথে যে এলাকার যে সব লোক জড়িত আছে এদেরও আমি গ্রেফতার চাই। সুশীল সমাজ বলছে, ধর্ষণের ঘটনায় জড়িতরা বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পার পেয়ে যায়। সুষ্ঠু বিচার না হলে নুসরাতের মতো এরকম যে অনেক ঘটনা বারবার ঘটে যাচ্ছে, এরকম ঘটতে থাকবেই। 4 বছর আগে ধার নেওয়া টাকা ফেরত চাইলে কৌশলে এক গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে আসামি বখাটে মোহাম্মদ আলী। গত সোমবার নির্যাতিতার 14 বছরের মেয়েকে পড়ানোর নামে ডেকে স্ত্রীর সহায়তায় ধর্ষণ করে আলী। এই ঘটনায় মঙ্গলবার সদর থানায় নির্যাতিতা গৃহবধূ মামলা দায়ের করেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। মাদারীপুরে 2টি আলাদা ধর্ষণ মামলায় 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ সুপার এ তথ্য জানান। পুলিশ জানায়, গত 5 এপ্রিল কালকিনি উপজেলার বালিগ্রামে 2 কিশোরীকে ধর্ষণ করে বখাটেরা। ঘটনার দিনই 4 জনকে আসামি করে ডাসার থানায় মামলা করেন ভুক্তভোগীদের স্বজনরা। এরপর থেকেই প্রধান 2 অভিযুক্ত নয়ন সর্দার ও সাকিব হাওলাদারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও শিবচরে 10ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি পারভেজ মুন্সিকে ঢাকার কামরাঙ্গীরচর ও সদর উপজেলার এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা মামলায় মিজানুর রহমানকে ঢাকার শেরেবাংলা নগর থেকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কর্মকর্তা সংকট মারাত্মক আকার ধারণ করেছে। নিয়মিত অন্তত 35 জন কর্মকর্তা থাকার কথা থাকলেও পদোন্নতি ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের কারণে বর্তমানে মাত্র 6 জন কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।
এ অবস্থায় প্রাত্যহিক কাজে যেমন প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে, ঠিক তেমনি আসন্ন রমজানে বাজার মনিটরিং বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অনেকটা অনিশ্চিত হয়ে পড়ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে জেলা প্রশাসনকে 15টি উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নগরীর নানা কাজে সম্পৃক্ত থাকতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার কর্মকর্তাদের। কিন্তু বর্তমানে প্রথম শ্রেণীর এসব কর্মকর্তা পদে চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সহকারী কমিশনারের 14টি পদের সবকটি শূন্য। প্রাত্যহিক কাজের বাইরে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদমর্যাদার সরকারি এসব কর্মকর্তাদের বাজার মনিটরিং, উচ্ছেদ কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মতো অন্তত 8 ধরনের বাড়তি কাজ করতে হয়। বন্ধ হয়ে যাওয়া কর্ণফুলী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পুনরায় চালুর নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের। কিন্তু উচ্ছেদের ক্ষেত্রে অন্যান্য জটিলতার পাশাপাশি রয়েছে ম্যাজিস্ট্রেট সংকট সমস্যা। সহকারী ভূমি কমিশনারের 21টি পদের মধ্যে 7 পদে কর্মকর্তা নেই। সে সাথে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট পাওয়া না গেলে আসন্ন রমজান মাসে বাজার মনিটরিং চরমভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আপনি বাজার মনিটরিং বলেন, উচ্ছেদ অভিযান বলেন বা ল এনফোর্সমেন্টের যে অনেকগুলো যে কাজগুলি আছে সবগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী 9 জন কর্মকর্তার মধ্যে 5 জনে নেই। তাই সুশাসন নিশ্চিতের জন্য এই শূন্য পদগুলিতে কর্মকর্তা নিয়োগের দাবি সুশীল সমাজের এই প্রতিনিধির। আমরা আশা করব যে অতি সত্বর সরকারের এই সংশ্লিষ্ট দপ্তর অন্যান্য জেলা থেকে হলেও এনে এটা সমাধান করবেন। এদিকে আগামী 15 মে থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করতে চায় জেলা প্রশাসন। এই অবস্থায় দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানালেন জেলা প্রশাসক। চরম সংকটে রয়েছে, যেটা আমি জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছি, বিভাগীয় কমিশনার স্যারকেও জানিয়েছি। চট্টগ্রামে কর্মকর্তা প্রদান না হলে আমাদের এসব কাজ বিঘ্নিত হবে। বর্তমানে কর্মরত 6 জন কর্মকর্তার মধ্যে অন্তত 4 জনকে প্রতিদিন প্রটোকলের দায়িত্বে ব্যস্ত থাকতে হয় বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। 14 জন নতুন সহকারী কমিশনারকে এখানে পাঠানো হলো। সম্প্রতি এদের সবাইকে প্রশিক্ষণের জন্য বাইরে পাঠানো হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সোলার বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে কুড়িগ্রামের চরাঞ্চল। ঘাট, হাটবাজার এবং বাড়িতে এখন সোলার বিদ্যুতের আলো। পুলিশের নৌ থানার কার্যক্রমও চলছে সোলার বিদ্যুতের আলোয়। সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে সোলার বিতরণে বদলে গেছে চরের মানুষের জীবন। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের পাঠানো ছবিতে রিপোর্ট। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16 নদ নদী বিধৌত এই জেলার 269টি দ্বীপচরে বাস করে প্রায় 3.5 লাখ মানুষ। এর মধ্যে সদর উপজেলার চরযাত্রাপুর ও চর পার্বতীপুর এবং চিলমারী উপজেলার অষ্টমী চরে ঢুসমারা নৌ থানা সহ অনেক এলাকায় সোলার বিদ্যুতের বদৌলতে মানুষ এখন টেলিভিশন দেখছেন। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করছেন। অনেক রাত পর্যন্ত দোকানপাট খোলা থাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে। কোথাও কোথাও ডিশ লাইনও চলছে। সব মিলিয়ে দারুণ খুশি চরবাসী। আমাদের ছেলে মেয়েরা সোলার আলোতে পড়ালেখা করতে পারতেছে। চরের জীবন তো কষ্টের জীবন, কিন্তু সোলার দেওয়ার ফলে আমরা টিভিও দেখতে পারি, বাচ্চাদের মনে করেন পড়াইতেও পারি। সোলারের বাতি হয়ে কাজকর্ম করা সুবিধে হয়েছে। আগে ব্যবসা করতাম অন্ধকারে, এখন সৌরবিদ্যুৎ আছে দেখে ব্যবসা করতে পারি রাত 8টা 9টা 10টা পর্যন্ত। চরাঞ্চলে গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা কঠিন। এই জন্য সরকারের ঘরে ঘরে বিদ্যুতের প্রতিশ্রুতি বাস্তবায়নে চরাঞ্চলে অগ্রাধিকার ভিত্তিতে সোলার দেওয়া হচ্ছে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। এ পর্যন্ত আমাদের 5টি ইউনিয়নের প্রায় শতাধিক চরে আমরা 1000-এর বেশি পরিবারের মধ্যে সোলার বিতরণ করছি এবং চলতি অর্থ বছরেও আমরা অগ্রাধিকার ভিত্তিতে চরের অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যে আগামী দিনে স্কুলগুলোতে এই সোলার সিস্টেম চালু করে সেখানে কম্পিউটার বা ল্যাপটপ চালিয়ে আরও আলোকিত করার জন্য। সোলার দিয়ে চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে কম্পিউটার এবং মাল্টিমিডিয়া চালানোর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। সরকারিভাবে প্রতিটি বিদ্যালয়ে যে মাল্টিমিডিয়া দেওয়া হয়েছে সেগুলো যাতে প্রপারলি ইউজ হয়, সেই ক্ষেত্রে সোলারের মাধ্যমে যে তাদের জন্য যে পাওয়ারের ব্যবস্থাটি করা দরকার সেটির জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান 2014 সাল থেকে এ পর্যন্ত টিআর, কাবিটা ও কাবিখা কর্মসূচির আওতায় জেলার চরাঞ্চলগুলোতে প্রায় 16,030 ওয়াট থেকে 150 ওয়াটের সোলার পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ করা হয়েছে।
সময় সংবাদ, কুড়িগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রিটেনে জব্দ করা তারেক জোবায়েদার ব্যাংক হিসাবের অর্থ পাচারকৃত প্রমাণ হলে মামলা, বলছে দুদক। আইনি প্রক্রিয়া গতিশীল করার তাগিদ বিশেষজ্ঞদের। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি, হতাশার কিছু নেই বললেন মির্জা ফখরুল। বেগম জিয়া অসুস্থ হলেও মনোবল অটুট বলে দাবি। এবং নুসরাত হত্যার আসামিদের জবানবন্দিতে নাম এলেও ধরাছোঁয়ার বাইরে রুহুল আমিন। গ্রেফতারের পাশাপাশি মাদ্রাসা কমিটি বাতিলের দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করে *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।